আচ্ছা দেখো, কারেন্ট ইলেকট্রিসিটি পড়াটা আমরা শুরু করব ফ্রি ইলেকট্রন মডেল থেকে। এটা হচ্ছে বেসিক অফ কারেন্ট ইলেকট্রিসিটি, এবং এখান থেকে কারেন্ট ইলেকট্রিসিটির যে বেসিক ল মানে ওহমস ল সেটা ডিরাইভ করতে হবে। ফ্রি ইলেকট্রন মডেলটা কি আমরা জানি। ফ্রি ইলেকট্রন মানে কোন ইলেকট্রনগুলো যেগুলো একটা কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লোয়ের জন্য রেসপন্সিবল। যখন একটা কন্ডাক্টরের অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করি, তখন কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনসগুলো মুভ করে একটা পার্টিকুলার ডিরেকশন এবং কারেন্ট ফ্লো হয়। তো কোন ইলেকট্রনগুলো মুভ করছে? অ্যান্সার হচ্ছে ফ্রি ইলেকট্রনসগুলো মুভ করছে। কারা ফ্রি ইলেকট্রন? একটা কন্ডাক্টরের ভেতর এত ফ্রি ইলেকট্রন এলো কোথা থেকে? তার উত্তর আমরা জানি যে এরকম যদি একটা অ্যাটম থাকে, অ্যাটমের আউটারমোস্ট সেলে যে ইলেকট্রনসগুলো থাকে, মানে এই যে বাইরের সেলের ইলেকট্রনগুলো, ওগুলো কি না লুজলি বাউন্ড। যদি বাইরে থেকে কোনো রকম এনার্জি ওদের সাপ্লাই করা হয়, কিভাবে আমি এনার্জি সাপ্লাই করতে পারি? বাই রাবিং বা বাই সাপ্লাইং থার্মাল এনার্জি। এনিওয়ে, বাইরে থেকে যদি ওরা সামান্য অ্যামাউন্ট অফ এনার্জি পায়, তাহলে এই এনার্জি গেইন করে ওরা অ্যাটমের বাইরে বেরিয়ে চলে আসে। এবার অ্যাটমের বাইরে যখন বেরিয়ে আসে, তখন ওরা কি হয়ে যায়? ফ্রি হয়ে যায়। ফ্রি কথাটা বোঝো, যে ফ্রি মানে নট ফ্রি ফ্রম দি মেটেরিয়াল, মানে ওরা এই মেটেরিয়াল থেকে বাইরে বেরিয়ে হলো না, ওরা কি হলো? অ্যাটমের বাইরে বেরিয়ে এলো। তাহলে এবার ওরা থাকবে কোথায়? না ওরা র্যান্ডম মুভমেন্ট করবে। এই ইলেকট্রনগুলোকে বলা হয় যে ওরা কন্ডাকশন ব্যান্ডে চলে গেল, কন্ডাকশন ইলেকট্রন হয়ে গেল। তাহলে এই যে ওরা মুভ করতে শুরু করলো, তাহলে এই ইলেকট্রনগুলোই হচ্ছে রেসপন্সিবল ফর কারেন্ট ফ্লো, যাদেরকে আমরা কি বলবো? ফ্রি ইলেকট্রন। এরকম ইলেকট্রনের সংখ্যা একটা ভালো কন্ডাক্টরের প্রচুর, 10⁻29 পার কিউবিক সেন্টিমিটার, নিয়ারলি এই অর্ডারে ফ্রি ইলেকট্রন থাকতে পারে। মানে 1 কিউবিক সেন্টিমিটারের মধ্যে এতগুলো ফ্রি ইলেকট্রন থাকতে পারে, এবং এরাই কারেন্ট ফ্লো করায়। তো কিভাবে কারেন্ট ফ্লো হচ্ছে তার বেসিকটা আমরা জানি, লোয়ার ক্লাসে পড়েছি। দেখো, সেখানে যদি আরেকটু ডিটেলসে যাই, তাহলে মনে রাখো যে এই যে ফ্রি ইলেকট্রনস গুলো কন্ডাক্টরের ভেতর মুভ করছে, এদের দু ধরনের ভেলোসিটি আমরা ভাবতে পারি। একটাকে বলছে থার্মাল ভেলোসিটি, বাংলায় যাকে বলছে তাপীয় বেগ। থার্মাল ভেলোসিটি কি? বাংলায় যাকে বলা হচ্ছে তাপীয় বেগ। দেখো, যদি এইরকম আমরা একটা কন্ডাক্টর ভাবি, তাহলে এই কন্ডাক্টরের ভেতর এই যে ফ্রি ইলেকট্রনস গুলো রয়েছে, এরা র্যান্ডম মুভ করে। মানে কোনো একটা ইলেকট্রন ধরে এইভাবে মুভ করছে, অন্য কোনো ইলেকট্রনের সঙ্গে কোলাইড করলো, বা অন্য কোনো অ্যাটমের সঙ্গে বা অন্য কোনো আয়নের সঙ্গে কোলাইড করলো, ডিউ টু কলিশন এরা উল্টো দিকে ঘুরে গেল, আবার এখানে কলিশন হলো, আবার এখানে কলিশন হলো। প্রত্যেকবার কলিশনের পর ওরা ডিরেকশন চেঞ্জ করছে, আবার কোথাও গিয়ে কোলাইড করছে। তাহলে এই যে র্যান্ডম মুভমেন্ট হচ্ছে, এই ধরনের মোশন একটা ফ্রি ইলেকট্রনের হয় একটা কন্ডাক্টরের ভেতর। এই ধরনের মুভমেন্টকে আমরা বলি কি না, এই ধরনের ভেলোসিটিকে, যে ভেলোসিটিটা আগে থেকে প্রেডিক্ট করা যাবে না, কোন দিকে যাবে, কোথায় যাবে। ইনফ্যাক্ট তুমি একটা জিনিস খেয়াল করো, যে প্রত্যেকটা কলিশন হচ্ছে, ঘুরে যাচ্ছে, আবার এখানে গিয়ে অন্য একটা কলিশন হলো, এই দুটো কলিশনের মাঝে ইলেকট্রনটা যে পাথ কভার করছে সেটা ফিক্সড নয়। কোথাও একটু বেশি চলে গেল, কলিশন হয়নি, কোথাও একটুখানি গিয়ে কলিশন হয়ে গেল। তাহলে এই যে পাথটা, এই পাথটাকে কি বলে? আমরা পড়েছি যখন আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়েছি, অনেকটা সেই রকমই মুভমেন্ট হচ্ছে। তাহলে এই যে পাথটাকে বলে ফ্রি পাথ। ফ্রি পাথের বাংলা কি না মুক্ত পথ, যেখানে কোনো রকম কলিশন হয় না। তাহলে এই যে ফ্রি পাথ, দিস পাথ ইজ নোন অ্যাজ ফ্রি পাথ বা মুক্ত পথ। এবং যে সময়টায় কোনো কলিশন হচ্ছে না, ইলেকট্রনটা উইদাউট এনি কলিশন মুভ করছে, সেই সময়টাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন টাইম, যে টাইমে ইলেকট্রনটা স্ট্রেট পাথে মুভ করছে, একটা কলিশন আর একটা কলিশনের মাঝের সময়, এই সময়টাতে ইলেকট্রনটা উইদাউট এনি কলিশন মুভ করছে। সো দিস ইজ রিল্যাক্সেশন টাইম। তো যে ভেলোসিটি নিয়ে ইলেকট্রনগুলো এই সময় মুভ করে, তাকে আমরা বলবো থার্মাল ভেলোসিটি। থার্মাল ভেলোসিটি তাহলে কি বলবো? ভেলোসিটি উইথ হুইচ free electrons move inside a conductor when no potential difference is applied। যখন বাইরে থেকে আমি কোনো পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করিনি,
তখন যে ভেলোসিটি নিয়ে ইলেকট্রনগুলো একটা কন্ডাক্টরের ভেতর মুভ করে দ্যাট ইজ কল্ড থার্মাল ভেলোসিটি। তোমাকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখতে হবে, যেটা আমি বলি যে অ্যাভারেজ থার্মাল ভেলোসিটি, অ্যাভারেজ থার্মাল ভেলোসিটি কত, অ্যাভারেজ থার্মাল ভেলোসিটি কত। একটা জিনিস ভাবো যে একটা আমি খুব বেসিক থট কারেন্ট ইলেকট্রিসিটি, যে একটা আমি কপার ওয়্যার নিয়েছি, তার মধ্যে প্রচুর ফ্রি ইলেকট্রনস রয়েছে এবং সব ফ্রি ইলেকট্রন মুভ করছে, কেউ তো বসে নেই এক জায়গায়। তাহলে কন্ডাক্টরের মধ্যে ফ্রি ইলেকট্রনস রয়েছে এবং তারা মুভ করছে, তাহলে আমি বলতেই পারি যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে। কিন্তু তা তো হয় না। একটা কপার ওয়্যার আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, তার মধ্যে দিয়ে প্রচুর ফ্রি ইলেকট্রন র্যান্ডম মুভমেন্ট করছে, তাহলে এর মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো করছে? না, আমরা জানি যে কারেন্ট ওভাবে ফ্লো করে না। কারেন্ট ফ্লো করাতে গেলে আমাকে পার্টিকুলার একটা ব্যাটারি বা সোর্সের সঙ্গে কানেক্ট করতে হবে, তবে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। তো এমনি একটা হাতে কপার ওয়্যার ধরে রাখতে, তার মধ্যে দিয়ে কারেন্ট জিরো। কেন জিরো? কারণ কোনো একটা ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে দিয়ে নেট ফ্লো হচ্ছে জিরো। নেট ফ্লো মানে আমি কি বলছি, যে ধরো কোনো একটা টাইমে যদি দুটো ইলেকট্রন এই ক্রস সেকশনের মধ্যে দিয়ে এইদিকে মুভ করে, ঠিক উল্টো দিকেও দুটো ইলেকট্রন মুভ করবে, তাহলে নেট ফ্লো কি হয়ে যাচ্ছে? নেট ফ্লো ইজ ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে, এবং সেই জন্য আমি কোনো কারেন্ট পাচ্ছি না। তাহলে কারেন্ট পেতে গেলে আমাকে কি করতে হবে? এমন ব্যবস্থা করতে হবে যাতে দুটো এদিকে না যায়, সমস্ত ফ্রি ইলেকট্রন একটা পার্টিকুলার ডিরেকশনে মুভ করে। সেখানে পরে আসছি। তাহলে তার আগে আমি বলি, তাহলে নেট ফ্লো জিরো, তাহলে অ্যাভারেজ থার্মাল ভেলোসিটি কত হতে পারে ইলেকট্রনগুলোর? একটা কন্ডাক্টরের মধ্যে যত ফ্রি ইলেকট্রনস রয়েছে সবার থার্মাল ভেলোসিটি অ্যাভারেজ করলে সেটা অবভিয়াসলি জিরো হবে। জিরো অবশ্যই হবে। যদি জিরো না হতো তাহলে কন্ডাক্টরের মধ্যে কন্টিনিউয়াস আমি একটা কারেন্ট পেতাম যেটা ফ্লো করছে, সেটা হয় না। কেন এটাকে থার্মাল ভেলোসিটি বলি? তার কারণ একমাত্র থার্মাল এনার্জি দিয়ে এই ভেলোসিটিটা তুমি কন্ট্রোল করতে পারো। কন্ট্রোল ইন দ্য সেন্স যে আমি ভেলোসিটি ডিরেকশন কন্ট্রোল করতে পারবো না, যে ইলেকট্রনটা এইদিকে যাচ্ছে এইদিকে খানিকটা গেল না। আমি ভেলোসিটির ম্যাগনিটিউডকে বাড়াতে বা কমাতে পারি। যদি থার্মাল এনার্জি সাপ্লাই করি, এরা থার্মাল এনার্জি গেইন করবে, দিয়ে বেশি ছটফট শুরু করে দেবে, তার মানে ভেলোসিটির ম্যাগনিটিউড বেড়ে গেল। বা থার্মাল এনার্জি এক্সট্রাক্ট করে নিলে ভেলোসিটির ম্যাগনিটিউড কমে যাবে। সো থার্মাল এনার্জি দিয়ে ভেলোসিটির ম্যাগনিটিউড কন্ট্রোল করতে পারি। সো দিস ইজ কল্ড থার্মাল ভেলোসিটি। আচ্ছা, এবার আমি যেটা বলছিলাম যে কারেন্ট পেতে গেলে আমাকে তাহলে কি করতে হবে? এই ইলেকট্রনগুলোর এই র্যান্ডম মুভমেন্টটা বন্ধ করতে হবে। আমাকে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে যাতে সমস্ত ইলেকট্রন একটা পার্টিকুলার ডিরেকশনে মুভ করে। আমরা জানি, এগুলো পড়েছি, যে কি করব, যে একটা সেল কানেক্ট করব। সেলের এই দিকটা হাই পোটেনশিয়াল, এই দিকটা লো পোটেনশিয়াল। হোয়াট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স আমরা জানি, পোটেনশিয়াল পড়ে আমরা ইলেকট্রোস্ট্যাটিক এখানে এসেছি। তাহলে সমস্ত ফ্রি ইলেকট্রনস গুলো কি করবে? হাই পোটেনশিয়াল মানে পজিটিভ এন্ডের দিকে দৌড়াবে, প্লাস মাইনাসকে টানবে, মাইনাস মাইনাসকে রিপেল করবে। তাহলে এই যে ইলেকট্রনস গুলো এইদিকে মুভ করছে, তাহলে তার উল্টো দিকে মানে এই দিকে কি ফ্লো করবে? না কারেন্ট ফ্লো করবে। কারেন্ট ফ্লো এর ডিরেকশন কোন দিকে? না ইলেকট্রন ফ্লো এর উল্টো দিকে, অপোজিট টু দি ফ্লো অফ ইলেকট্রন। তো এই দেখো যে এখন ইলেকট্রন গুলো কিন্তু আর র্যান্ডম মুভমেন্ট করছে না, একটা পার্টিকুলার ডিরেকশনেই যাচ্ছে, সবাই একটা পার্টিকুলার ডিরেকশনে যাচ্ছে। তাহলে এই যে ভেলোসিটিটা, এটা অনেকটা অর্ডারলি ভেলোসিটি। তাহলে এই ভেলোসিটিকে আমরা বলবো ড্রিফট ভেলোসিটি, বাংলায় যাকে বলে বিচলন বেগ। ড্রিফট ভেলোসিটি কাকে বলে আমি ডেফিনিশনটা লিখি, তারপর আমরা ড্রিফট ভেলোসিটির একটা এক্সপ্রেশন বার করব, which is very much important. দেখো ড্রিফট ভেলোসিটি কাকে, which free electrons move inside a conductor when a constant potential difference is applied across it. যখন একটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল ডিফারেন্স ভি অ্যাপ্লাই করেছি, তখন যে অ্যাভারেজ ভেলোসিটিতে ইলেকট্রনগুলো মুভ করছে তাকে আমরা বলবো ড্রিফট ভেলোসিটি, বাংলায় বলবো বিচলন বেগ। একটা নির্দিষ্ট বিভব পার্থক্যের মধ্যে রাখলে ইলেকট্রনগুলো যে গড় বেগে গতিশীল হয়। তো এইখানে একটা জিনিস মাথায় ঢোকাও, যে কেন অ্যাভারেজ ভেলোসিটির কথা বলছি, এবং যদি অ্যাভারেজ কথাটা না লিখি তাহলে নম্বর কাটা যাবে। কারণ ইলেকট্রনগুলোর ভেলোসিটি প্রত্যেকটার সেম নয়। কি করে সেম হলো না? তার কারণ হচ্ছে যে এই যে ইলেকট্রনগুলো সবাই একটা পার্টিকুলার ডিরেকশনে দৌড়াচ্ছে, তাহলে এই দৌড়াদৌড়ি করার সময় ওদের মধ্যে কি কলিশন হবে না? অবভিয়াসলি হবে। অন্য ইলেকট্রন রয়েছে, অন্য অ্যাটম রয়েছে, অন্য আয়ন রয়েছে, এক একজন এক এক জায়গায় ছিল। এবার সবাই যদি উড়মুড় করে একটা পার্টিকুলার ডিরেকশনে দৌড়াতে শুরু করে, তাহলে তো অবভিয়াসলি কলিশন হবে।
তাহলে কলিশন যখন হচ্ছে একটা ইলেকট্রনের সঙ্গে অন্য ইলেকট্রনের বা অন্য অ্যাটমের বা আয়নের, তখন কি হচ্ছে, সেই ইলেকট্রনগুলো ভেলোসিটি কমে যাচ্ছে। যদি কোনো হেভি অ্যাটমের সঙ্গে ইলেকট্রনের কলিশন হয়, তাহলে আমরা জানি ইলেকট্রন হচ্ছে খুব লেস মাস, তাহলে ভেলোসিটি জিরো হয়ে যেতে পারে। কিন্তু ও কি ওখানেই থেমে থাকবে? থাকবে না, কারণ এই যে পজিটিভ পোটেনশিয়াল আছে, কনস্ট্যান্ট একটা পুল দিচ্ছে এবং ইলেকট্রনটা আবার মুভ করতে শুরু করবে, আবার কলিশন হবে, আবার ভেলোসিটি কমবে, আবার এই পুলের জন্য ভেলোসিটি বাড়বে। তাহলে এই যে ভেলোসিটিটা ইলেকট্রনগুলোর, এগুলো ফিক্সড নয়, বাড়ছে, ধাক্কা খাচ্ছে, কমে যাচ্ছে, আবার বাড়ছে। তাহলে সেই জন্যই অ্যাভারেজ ভেলোসিটি কথাটা এসেছে। তাহলে the average velocity with which free electrons move inside a conductor is when a constant potential difference is applied is known as drift velocity. drift velocity এর একটা এক্সপ্রেশন আগে বার করি, তারপর drift velocity এর ম্যাগনিটিউড নিয়ে আমরা কথা বলবো। আগে এক্সপ্রেশন বার করে তারপর ম্যাগনিটিউড বার করব। আচ্ছা, কিভাবে আমরা drift velocity এক্সপ্রেশন বার করব? আমরা একটা এরকম কেস কনসিডার করছি। দিস ইজ আ কন্ডাক্টর যার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে A, length of the conductor is L and a constant potential difference V is applied across it. This is high potential end, this is low potential end. তো এবার তাহলে ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড একটা অ্যাপ্লাইড হচ্ছে across the conductor, E is equal to কত না V বাই M। আমরা জানি যদি পোটেনশিয়াল ডিফারেন্স কনস্ট্যান্ট ইউনিফর্ম পোটেনশিয়াল ডিফারেন্স থাকে এবং এই দুটো পয়েন্টের মাঝে ইলেকট্রিক ফিল্ডটা যদি ইউনিফর্ম হয়, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সকে ডিসটেন্স দিয়ে ডিভাইড করে আমি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড বার করতে পারি। এবং ইলেকট্রিক ফিল্ডের একটা ইউনিটও সেই জন্য কি আছে, ভোল্ট পার মিটার। যেটা আমরা করেছি, আমরা এই ফরম্যাটে লিখেছি E is equal to dV/dx। যদি এই কনস্ট্যান্ট হয় তাহলে সিম্পল ওটাই V/x হয়ে যাবে এবং এটা কি দিচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড দিচ্ছে। ধরো ফ্রি ইলেকট্রনস একটা আমি কনসিডার করলাম, সেটা তাহলে ওই অ্যাভারেজ ভেলোসিটি বা ড্রিফট ভেলোসিটি সেটা হচ্ছে Vd। তাহলে Vd দিস ইজ ড্রিফট ভেলোসিটি। আর আমি কনসিডার করছি n, যেটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম। একটা মেটেরিয়ালের মধ্যে ইউনিট ভলিউমে n নাম্বার অফ ইলেকট্রনস রয়েছে আমি কনসিডার করলাম। ধরো একটা ক্রস সেকশন, এইখানে একটা ইলেকট্রন আছে, তাহলে 1 সেকেন্ড পর ইলেকট্রনটা এইখানে চলে গেল, তাহলে এই লেন্থটা কত? আমার ভেলোসিটি 3 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে আমি কতটা যাব? 3 মিটার। তাহলে ইলেকট্রনের অ্যাভারেজ ভেলোসিটি Vd, তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে? Vd। তাহলে দিস ডিসটেন্স ইজ Vd। এবার যে ইলেকট্রনস গুলো এই ক্রস সেকশনে ছিল, সবাই তো অ্যাভারেজ এই যে ড্রিফট ভেলোসিটি এটা নিয়ে মুভ করছে, তাহলে 1 সেকেন্ড পর তারা সবাই এই পয়েন্টে চলে আসবে এবং আরো নতুন নতুন ইলেকট্রন এদের পিছন পিছন আসছে। তাহলে বোঝো এইখানটা আমি বলতে পারি যে 1 সেকেন্ডে কতগুলো ইলেকট্রন এই ক্রস সেকশনাল এরিয়া দিয়ে ক্রস করেছে। তার উত্তর হচ্ছে যে এইটুকু জায়গার মধ্যে যতগুলো ইলেকট্রন আছে সবাই 1 সেকেন্ডে এই এরিয়া থ্রু দিয়ে ক্রস করেছে। কারণ সবার আগে যারা স্টার্ট করেছিল তারা এখানে চলে এসেছে, এরপরে যারা স্টার্ট করেছিল সবাই পিছনে পিছনে আছে। তাহলে 1 সেকেন্ডে যতগুলো ইলেকট্রন ক্রস করেছে সব এইটুকু জায়গার মধ্যে আছে। তাহলে এই ভলিউমটা কত? এই এরিয়াটা হচ্ছে A, এটা একটা সিলিন্ড্রিক্যাল ভলিউম যার এরিয়া রয়েছে A আর এই লেন্থটা Vd। তাহলে এই ভলিউম হচ্ছে A ইনটু Vd। এই ভলিউমের মধ্যে যতগুলো ফ্রি ইলেকট্রন আছে সবাই 1 সেকেন্ডে এই এরিয়া দিয়ে ক্রস করেছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই ভলিউমের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে? তার জন্য আমরা কি ধরে নিয়েছি, নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম আমরা ধরে নিয়েছি n। তাহলে টোটাল কতগুলো ইলেকট্রন ক্রস করেছে, নাম্বার অফ ইলেকট্রনস ক্রসিং দি এরিয়া পার সেকেন্ড ক্যাপিটাল N ইজ ইকুয়াল টু, কি বললাম যে এইটুকু জায়গায় যতগুলো ইলেকট্রন আছে সবাই ক্রস করেছে, তাহলে এইটুকু ভলিউম কত, AVD। ইউনিট ভলিউমে কতগুলো ইলেকট্রন থাকে, n,
তাহলে টোটাল কতগুলো ইলেকট্রন ক্রস করেছে MeVD। প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ কত Q এই E, তাহলে টোটাল কতটা চার্জ ক্রস করেছে Q ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন ইনটু একটা ইলেকট্রনের চার্জ, দ্যাট ইজ এখানে E মাল্টিপ্লাই হবে MEAVD। তাহলে এই অ্যামাউন্ট অফ চার্জ পার সেকেন্ডে কোনো ক্রস সেকশন দিয়ে পাস করছে, বা এরকম একটা ক্রস সেকশন দিয়ে এই অ্যামাউন্ট অফ চার্জ পাস করছে। এখন আমরা কারেন্ট বার করতে চাইছি, তাহলে কারেন্ট ইজ ইকুয়াল টু কি রেট অফ ফ্লো অফ চার্জ, দেয়ারফর I ইজ ইকুয়াল টু Q এর জায়গায় আমরা কি বসাবো MEAVD, আর কতক্ষণ টাইমে এটা বার করেছি 1 সেকেন্ডে, তাহলে T এর জায়গায় কি বসাবো 1 সেকেন্ড। তাহলে এখান থেকে Q এর জায়গায় MEAVD আর T এর জায়গায় 1 সেকেন্ড বসালে আসছে I is equal to MEAVD. This is the relation between current and drift velocity, where I is the electric current, N is the number of electrons per unit volume, E is the charge of a single electron, A is the cross sectional area and VD is the drift velocity. তুমি যদি drift velocity এর অর্ডার বার করো যে কত হয়, তাহলে দেখো না এটা খুব বড় সড়ো কোনো ভেলোসিটি হবে, এটা খুব কম ভেলোসিটি, drift velocity few সেন্টিমিটার পার সেকেন্ড বা আরো অনেক কম। তাহলে এবার তুমি ভাবো যে drift velocity few সেন্টিমিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে একটা ইলেকট্রন এখান থেকে এত দূর এগোতে পারছে, কারণ কোলাইড হচ্ছে, বারবার কলিশন হচ্ছে, আটকে যাচ্ছে। তাহলে এভারেজ ভেলোসিটি যদি ধরি 1 সেকেন্ডে ধরো একটা ইলেকট্রন এখান থেকে এখানে গেল, তাহলে এইখানে আমার সুইচ বোর্ড রয়েছে আর ওইখানে আমার আলো রয়েছে, তাহলে আমি সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে লাইট কি করে জ্বলে? তাহলে এই কনসেপ্টটাই ভুল যে এই যে ইলেকট্রনটা এখান থেকে কারেন্ট ক্যারি করে নিয়ে গেল যে ওইখানে বাল্বে পৌঁছালো তবে বাল্বের আলোটা জ্বলে উঠলো, না সেটা নয়। যেই আমি সুইচটা অন করলাম, সার্কিট অন করার সঙ্গে সঙ্গে অ্যাক্রস দ্য সার্কিট একটা ইলেকট্রিক ফিল্ড সেট হয়ে যাচ্ছে, কারণ একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হলেই একটা ইলেকট্রিক ফিল্ড সেট হবে, এবং যেই ইলেকট্রিক ফিল্ড সেট হবে সঙ্গে সঙ্গে আমার সার্কিটটা ওয়ার্কিং কন্ডিশনে চলে যাবে এবং সমস্ত ইলেকট্রন একসঙ্গে মুভ করতে শুরু করবে, কারণ এই ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রনগুলোর উপর ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড সেট হতে যেটুকু সময় লাগে সেইটুকু সময় পরেই আমার আলো জ্বলা উচিত, এবং এই ফিল্ডটা লাইটের ভেলোসিটিতে সেট হয়। তাহলে কনস্ট্যান্টলি তুমি সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, লাইট জ্বলতে শুরু করে দেয়। তাহলে এইরকম একটা কোশ্চেন আছে যে ড্রিফট ভেলোসিটির অর্ডার খুব কম, তা সত্ত্বেও সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক্যাল সার্কিট কিভাবে ফাংশনে চলে আসে। নেক্সট যেটা আমরা করব, নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, তাহলে এখান থেকে একটা আমরা করলাম কি যে I is equal to NEAV বা VD ড্রিফট ভেলোসিটি, এটা প্রুভ হলো, অঙ্ক করতে এটা ইউজ করা হয়। নেক্সট হবে ডেরিভেশন অফ ওহমস ল ফ্রম ফ্রি ইলেকট্রন মডেল। Ohm's law from free electron model। আচ্ছা খেয়াল করো, আমরা ধরে নিচ্ছি যে এইরকম একটা কন্ডাক্টর আছে যার লেংথ হচ্ছে L and potential difference applied across it is V. Therefore electric field created, that is E is equal to V by L। এবার যখন আমি ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট করলাম তখন সমস্ত ইলেকট্রন জাস্ট ওই ক্রিয়েশনের আগে সবাই তো থার্মাল ভেলোসিটিতে মুভ করছিল, যেটা কি একটা র্যান্ডম ভেলোসিটি, কোনো পার্টিকুলার ভেলোসিটি ছিল না। তাহলে আমি একটা ইলেকট্রন কনসিডার করছি, ধরো সেই ইলেকট্রনটার ভেলোসিটি ছিল U1, ইনিশিয়াল ভেলোসিটি কি ছিল U1, এবং এটা কি ভেলোসিটি, থার্মাল ভেলোসিটি। তাহলে যেই আমি একটা ইলেকট্রিক ফিল্ড দিলাম ওই ইলেকট্রনের উপর একটা ফোর্স কাজ করবে EE, দ্যাট ইজ E এর ভ্যালু বসাচ্ছি V বাই L। তাহলে এই ফোর্স যেহেতু কাজ করবে সঙ্গে সঙ্গে ওর উপর একটা অ্যাক্সিলারেশন থাকবে, অ্যাক্সিলারেশন কি হয়, ফোর্স বাই মাস, তাহলে EV বাই ml, দিস ইজ দি অ্যাক্সিলারেশন উইথ হুইচ ইচ ইলেকট্রন স্টার্টস টু মুভ। দেখো এই অ্যাক্সিলারেশনটা ইলেকট্রিক ফিল্ড যদি এই দিকে হয়, ইলেকট্রন নেগেটিভ চার্জ, তার উপর উল্টো দিকে ফোর্স হবে এবং এই দিকে একটা অ্যাক্সিলারেশন কাজ করবে। এই অ্যাক্সিলারেশনটা প্রত্যেকটা ইলেকট্রনের ক্ষেত্রে সমান, এক একটা ইলেকট্রনের এক এক রকম নয়। তার কারণ হচ্ছে ই ভি মাস অফ দি ইলেকট্রন, লেংথ অফ দ্য কন্ডাক্টর, একটা কন্ডাক্টরের সব প্যারামিটারগুলো এখানে কনস্ট্যান্ট থাকছে।
বেশ, তাহলে এই অ্যাক্সিলারেশন নিয়ে ইলেকট্রনটা মুভ করতে শুরু করলো। কতক্ষণ মুভ করবে? যতক্ষণ না ইলেকট্রনটা অন্য কারোর সঙ্গে কোলাইড করছে। তাহলে এই যে কলিশন করছে তার আগে ইলেকট্রনটা যে সময় ধরে মুভ করে সেই সময়টাকে আমরা কি টাইম বলি? রিল্যাক্সেশন টাইম। তাহলে ধরে নিচ্ছি এর রিল্যাক্সেশন টাইম সেটা হচ্ছে কি টাউ 1 আমি কনসিডার করছি, মানে এই ইলেকট্রনটা মুভ করতে শুরু করার টাউ 1 টাইম পর আবার কলিশন করবে। তাহলে ওর ভেলোসিটি তো টাউ 1 টাইম অবধি বেড়েছে, তারপর ধাক্কা খেয়ে ভেলোসিটি কমে গেছে। তাহলে আফটার দ্যাট এর ভেলোসিটি কত হয়েছে? v1 আমরা কি ইকুয়েশন জানি? বেসিক ইকুয়েশন ওয়ান ডাইমেনশনাল মোশনের v is equal to u plus at, that is u1 initial velocity plus a, that is ev by ml a tau 1. this similarly দু নম্বর ইলেকট্রনটার এই প্যারামিটারগুলো যদি আমি 2 ধরে নিই, u2 plus ev by ml tau 2 এর কলিশন টাইম ধরলাম tau 2, এই রিল্যাক্সেশন টাইম। এরকম চলতে চলতে যদি n নাম্বার অফ চার্জেস থাকে তাহলে nth ইলেকট্রনটার ভেলোসিটি হবে কি? un plus ev by ml into tau n। দেখো তাহলে এই যে ভেলোসিটিস গুলো v1 v2 v3 এই ভেলোসিটি গুলো ইলেকট্রনটা কখন পেয়েছে? না কনস্ট্যান্ট পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করার পরে পেয়েছে। ড্রিফট ভেলোসিটির ডেফিনিশনে কি আছে? যে কনস্ট্যান্ট পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করার পর ইলেকট্রনগুলো যে অ্যাভারেজ ভেলোসিটি গেইন করে দ্যাট ইজ নোন অ্যাজ ড্রিফট ভেলোসিটি। তাহলে আমি বলতে পারি যে ড্রিফট ভেলোসিটি দ্যাট ইজ ইকুয়াল টু এই যে ভেলোসিটি গুলো v1 প্লাস v2 এরকম চলতে চলতে vn বাই n, তাহলে অ্যাভারেজ ভেলোসিটিটাই ড্রিফট ভেলোসিটি। যদি আমি লিখি এখান থেকে u1 plus u2 this plus, আচ্ছা এই টার্মটাতে অ্যাক্সিলারেশনের ভ্যালু a, আমি a লিখলাম tau 1 plus tau 2 this। দেখো এখানে যে এই u1 u2 u3 এগুলো কি? এগুলো হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করার আগে ইলেকট্রনের যা ভেলোসিটি ছিল, মানে এগুলো হচ্ছে থার্মাল ভেলোসিটি। তা এভারেজ থার্মাল ভেলোসিটির ভ্যালু কত হয়? 0 হয়। তাহলে এই পার্টটা গোটাটা 0 হয়ে যাবে। তাহলে এই পার্টটা গোটাটা কি হয়ে যাবে? 0, কারণ এভারেজ থার্মাল ভেলোসিটি কত? 0। তাহলে ড্রিফট ভেলোসিটি vd is equal to a, এই tau 1 plus tau 2 plus tau n by n এগুলোকে আমি বলতে পারি অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম এবং সেটাকে টাউ লিখছি। অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম দিস ইজ রিটেন অ্যাজ টাউ। আচ্ছা ড্রিফট ভেলোসিটির একটা এক্সপ্রেশন আমি বার করেছিলাম, সেটা হচ্ছে i is equal to NEA vd আগের বার। তাহলে ড্রিফট ভেলোসিটির জায়গায় আমি i by NEA বসাতে পারি। তাহলে কারেন্ট by number of electrons per unit volume, charge of an electron into cross sectional area, a ev by ml into tau। তাহলে এখান থেকে দেখো আমি কি পাচ্ছি যে v is equal to ml by m square a, v is equal to ml by n square a tau into I this। তাহলে v is the potential difference, এখান থেকে দেখে নাও ml by n square a tau into I। এই যে কোয়ান্টিটিটা দেখো, এই কোয়ান্টিটির মধ্যে কি কি ঢুকে আছে? মাস অফ দি ইলেকট্রন কনস্ট্যান্ট, লেন্থ অফ দি কন্ডাক্টর আমি ধরে নিচ্ছি একটা পার্টিকুলার কন্ডাক্টর, চেঞ্জ করিনি, তাহলে কনস্ট্যান্ট, ক্রস সেকশনাল এরিয়া কনস্ট্যান্ট, ইলেকট্রনের চার্জ কনস্ট্যান্ট, নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম কনস্ট্যান্ট ফর আ পার্টিকুলার কন্ডাক্টর, টাউ রিল্যাক্সেশন টাইম এটা কি কনস্ট্যান্ট। রিল্যাক্সেশন টাইম কি? রিল্যাক্সেশন টাইম হচ্ছে দুটো কলিশনের মাঝে ইলেকট্রনটা যে রাস্তাটা ট্রাভেল করছে। এই ধরো এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে এই রাস্তাটা যেতে ইলেকট্রনের যে সময় লাগছে সেটা রিল্যাক্সেশন টাইম। এই সময়টা কনস্ট্যান্ট নয়,
যদি ইলেকট্রনের ভেলোসিটিটা র্যান্ডমলি চেঞ্জ হয়, কিন্তু একটা পার্টিকুলার টেম্পারেচারে ইলেকট্রনগুলো একটা পার্টিকুলার এনার্জি নিয়ে মুভ করছে, তাহলে ইলেকট্রনগুলোর ভেলোসিটি কনস্ট্যান্ট, অ্যাভারেজ ভেলোসিটি জিরো বলছি আমি, ভেলোসিটি কনস্ট্যান্ট দেখে উল্টো পাল্টা ভেবে নিও না, ভেলোসিটি র্যান্ডম, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, ধাক্কা খেয়ে ঘুরে যাচ্ছে। ম্যাগনিটিউডটা যদি ফিক্স থাকে তাহলে এই পার্টিকুলার ডিসটেন্স কভার করতে একটা পার্টিকুলার সময় থাকবে, এবং ভেলোসিটির ম্যাগনিটিউড ফিক্স রাখার কন্ডিশন কি না, বাইরে থেকে ওকে থার্মাল এনার্জি দেওয়া যাবে বা থার্মাল এনার্জি বের করে নেওয়া যাবে না। যদি বাইরে থেকে থার্মাল এনার্জি সাপ্লাই করি বা এক্সট্রাক্ট করে নিই বাইরে থার্মাল এনার্জি, তখন ইলেকট্রন ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে এবং তখন এই টাইমটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইটা কখন কনস্ট্যান্ট, যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তাহলে কনস্ট্যান্ট। তাহলে আন্ডার টেম্পারেচার কনস্ট্যান্ট এন্ড আদার ফিজিক্যাল কন্ডিশনস যদি কনস্ট্যান্ট থাকে, আন্ডার দ্যাট কন্ডিশন আমি বলতে পারি v is equal to some constant into I। সো এটাই কি ওহমস ল। v is equal to some constant into I মানে v proportional to I, এটাই তো ওহমস ল। কখন আমরা লিখতে পারি, আমরা শুরুই করি এইভাবে, when temperature and other physical conditions remains invariant। কেন, কারণ টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে আমরা এটা কনস্ট্যান্ট বলতে চাইলাম, আদার ফিজিক্যাল কন্ডিশনস গুলো কনস্ট্যান্ট থাকবে। তাহলে এইখান থেকে রেজিস্ট্যান্স যে প্যারামিটারটা আসছে, তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালুটা অ্যাকচুয়ালি কি, দেখো যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে ml বাই m স্কয়ার এটাও। দেখো আমরা পড়েছি যে রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু লেন্থ যখন আদার ফ্যাক্টরস গুলো কনস্ট্যান্ট থাকে, রেজিস্ট্যান্স ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্রস সেকশনাল এরিয়া যখন আদার ফ্যাক্টর গুলো কনস্ট্যান্ট থাকে। আমরা কি বলেছি, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যায়, টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে রিল্যাক্সেশন টাইম কি হবে, কমে যাবে, তাড়াতাড়ি মুভ করবে, রেজিস্ট্যান্স কি হবে, বেড়ে যাবে। তাহলে এই ঘটনাগুলো ঘটে এবং আমরা জানি এইখান থেকে আমি আরো একটা খুব ইম্পর্টেন্ট কোয়ান্টিটি পেতে পারি। দেখো সেই কোয়ান্টিটিটা কারেন্ট ডেনসিটি কি, ধরো এইরকম একটা কন্ডাক্টর আছে, ক্রস সেকশন এরিয়া হচ্ছে a, তাহলে এর মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করছে তখন এই কারেন্টটা তো থ্রু আউট দি ক্রস সেকশনাল এরিয়া, সমস্ত ক্রস সেকশনের মধ্যে দিয়ে ফ্লো করছে। তাহলে ইউনিট ক্রস সেকশনের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করছে দ্যাট ইজ নোন অ্যাজ কারেন্ট ডেনসিটি, এবং এটাকে j দিয়ে ডিনোট করা হয়। তাহলে আমি পাচ্ছি j is equal to NEVD, কারেন্ট ডেনসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। দেখো কারেন্ট হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, কিন্তু কারেন্টের ডিরেকশনের অনেক সিগনিফিকেন্স আছে। কারেন্টকে আমরা অ্যালজেব্রিক্যালি যোগ বিয়োগ করে রাখি, অবভিয়াসলি করতে পারি, কারেন্টকে অ্যালজেব্রিক্যালি যোগ বা বিয়োগ করতে পারি বিকজ অফ কনজারভেশন অফ চার্জ, কিন্তু কারেন্টের ডিরেকশনের অনেক সিগনিফিকেন্স আছে। এরপরে আমরা যখন ম্যাগনেটিজম পড়বো তখন দেখবো সেখানে যে কারেন্টের ডিরেকশনের প্রচুর ইম্পর্টেন্স রয়েছে। তাহলে সেই জন্য কারেন্ট রিলেটেড প্রচুর ভেক্টর কোয়ান্টিটি আমরা পাবো, তার মধ্যে কারেন্ট এলিমেন্ট যেমন রয়েছে তেমনি একটা হচ্ছে কারেন্ট ডেনসিটি হুইচ ইজ কারেন্ট ফ্লোয়িং পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, এবং এটাকে মাথায় ভেক্টর সাইন দিলে এইদিকে ভেক্টর কি আছে, ভেলোসিটি। এইভাবে লিখলে একটু ভুল হচ্ছে, আগে আমাকে একটা মাইনাস সাইন দিতে হবে। কেন দিতে হবে, তার কারণ হচ্ছে ধরো এইদিকে ইলেকট্রিক ফিল্ড দিয়েছি, তাহলে ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ এইদিকে ফোর্স পাচ্ছে, তাহলে ইলেকট্রনগুলো এইদিকে মুভ করবে। কারেন্ট কোন দিকে ফ্লো করবে, ইলেকট্রন যেদিকে ফ্লো করছে তার উল্টো দিকে। কারেন্ট ডেনসিটি ডিরেকশন ইলেকট্রন কারেন্ট যেদিকে ফ্লো করছে সেই ডিরেকশনের সঙ্গে সেম, তাহলে যে ডিরেকশন এইদিকে আর ইলেকট্রনগুলোর ভেলোসিটি। রেজিস্টিভিটি বাংলায় যাকে বলা হয় রোধাঙ্ক, এটা কি, এটা হচ্ছে দ্য রেশিও অফ ইলেকট্রিক ফিল্ড টু কারেন্ট ডেনসিটি। যে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে যখন ফ্রি বা কারেন্ট ফ্লো করছে তখন অবভিয়াসলি পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করেছি, আর পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করেছি মানে কি ক্রিয়েট হয়ে আছে, ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়ে আছে। তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করেছি এবং কারেন্ট ফ্লো করছে মানে কারেন্ট ডেনসিটি রয়েছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড টু কারেন্ট ডেনসিটি এদের রেশিওকে বলা হয় রেজিস্টিভিটি। ধরো একটা কন্ডাক্টর V পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করেছি, এর লেন্থ হচ্ছে L, তাহলে E এর জায়গায় আমি লিখতে পারি V বাই L, কারেন্ট ডেনসিটির জায়গায় লিখতে পারি I বাই A, A হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, I কারেন্ট ফ্লো করছে, তাহলে এটাকে লিখতে পারি VA বাই IL। দেখো V বাই I ওহমস ল আমাকে কি দেয়, V is equal to R into I, তাহলে V বাই I that is equal to R, তাহলে RA বাই L।
বেশ, তাহলে রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল বা আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ আমরা পড়েছি ছোটবেলায় যে এটা হচ্ছে রিলেশন। রোটাকে কি বলা হয়? রেজিস্টিভিটি। তাহলে রেজিস্টিভিটি বেসিক্যালি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর কারেন্ট ডেনসিটির রেশিও।